হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী বইটি যেটি আছে অর্থাৎ ভূগোল, সেখান থেকে দেখো অস্তিত্ব পৃথিবী অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা পড়াবো। তো আগের দিন আমি সেখান থেকে দুটো চ্যাপ্টার আমার অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আজকে আমি দেখো তোমাদের ভূমিকম্প চ্যাপ্টারটা শুরু করব। তা ভূমিকম্প কি, কোথায় কোথায় সেই ভূমিকম্পন প্রবণ অঞ্চলগুলো রয়েছে, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে ইত্যাদি, এই সমস্ত সম্পর্কে আমরা জানব। তো চলো শুরু করি, দেখি কি আছে। ভূমিকম্প, আর্থকোয়াক। তো দেখো এখানে সান আন্দির চ্যুতি একটা ছবি দিয়েছে। তো সান আন্দির চ্যুতিতে ঘটা তিনটে বড় বড় ভূমিকম্প কত কত সালে হয়েছে সেটা লিখেছে। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো। তো দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর এই শহর পৃথিবীর বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রেস ফল্টের প্রায় ওপরে অবস্থিত। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার যে সান ফ্রান্সিসকো শহরটি রয়েছে সেটির জলবায়ু মনোরম, খুবই ভালো, কিন্তু এই দেশে বাস করা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ কেন না এটা সান আন্দ্রেস ফল্টের প্রায় ওপরে অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরের পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে। দেখো এখানে উত্তর আমেরিকান পাত এবং প্রশান্ত মহাসাগরের পাত, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে অর্থাৎ এই যাচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগরের পাতটা যাচ্ছে হচ্ছে উত্তর দিকে, আর উত্তর আমেরিকান পাত যাচ্ছে দক্ষিণে, পাশাপাশি অগ্রসর হচ্ছে। ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়শই ভূ আলোড়ন ভূমিকম্প ঘটতে থাকে, যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। যেহেতু দুটি পাত পরস্পর পাশাপাশি আছে সেহেতু ঘর্ষণে ভূমিকম্প হতে পারে। তা সেই ভূমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কত সালে না 1906 সালে। পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। আমরা তিনটে পাত সীমানা পড়েছি, তো তিনটে পাত সীমানায় দেখেছি প্রায় ভূমিকম্পন প্রবণ। কোনোটা মানে আসতে হয়, কোনোটা আবার অত্যন্ত প্রবলভাবে হয়। আর এই জন্যই আগ্নেয়গিরি ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়। অর্থাৎ আগ্নেয়গিরি যেখানে হয় সেই তার আশেপাশের স্থানে হয়তো ভূমিকম্প কেন্দ্রগুলো থাকে। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভে গহ্বর, খনি, সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তাহলে কি বলছে যে ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্নুৎপাতের এই কারণ, প্রাকৃতিক কারণগুলি ছাড়াও আর কি কি কারণে ভূমিকম্প হতে পারে? ভূগর্ভে গহ্বর, অর্থাৎ ভূগর্ভে যে গহ্বর তৈরি করে সেগুলোর সময়, খনি সুড়ঙ্গ খননের সময়, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ প্রভৃতি কারণেও ভূমিকম্প হতে পারে। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক ভূ অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্তি হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প তখন হয়। তাহলে ভূমিকম্প কখন হয়? না পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো একটি সঞ্চিত শক্তি হঠাৎ যদি মুক্তি ঘটে তখন কি হয়, সেই ভূত্বকটা কেঁপে ওঠে এবং সেখানে কি হয়, তখন ভূমিকম্প হয়। তা ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কি বলছে, যে ভূপৃষ্ঠের নিচে আমরা জানি ভূ অভ্যন্তরে ভূমিকম্পের সৃষ্টি হয়। তা ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয়, ধরো এ দেখো এটা ভূপৃষ্ঠ, এর অভ্যন্তরে এইখানে হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। এই অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে কিন্তু ভূমিকম্পের কেন্দ্রটি অবস্থান করে। এবার দেখো বলছে কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন এসে পৌঁছায় সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার। তাহলে এপি সেন্টার কাকে বলছে, যে কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে উল্লম্বভাবে, ঠিক আছে, যদি আমরা পেন্সিলটাকে এইভাবে ধরি তাহলে সেটা হচ্ছে কি উল্লম্ব, যদি এইভাবে ধরি সেটা হচ্ছে অনুভূমি। তো ভূপৃষ্ঠের এই ভূমিকম্পের কেন্দ্র থেকে উল্লম্বভাবে ভূপৃষ্ঠের ঠিক সোজা ওপরে গিয়ে যেখানে ভূমিকম্পের তরঙ্গটা প্রথম এসে পৌঁছায় সেটাকে আমরা বলছি কি উপকেন্দ্র। ধরো যদি ভূমিকম্পর কেন্দ্রটা এখানে হতো তাহলে সেই সোজাসুজি কোথায় হতো, উপকেন্দ্রটা ঠিক এইখানটায় গিয়ে পৌঁছাতো, ঠিক আছে। তাহলে সোজাসুজি অর্থাৎ উল্লম্বভাবে যেখানে গিয়ে প্রথম পৌঁছাবে সেটাকে আমরা বলছি কি উপকেন্দ্র। পুকুরের মাঝে ঢিল ছুঁলে ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, নিশ্চয়ই তোমরা পুকুরের মাঝে কখনো না কখনো ঢিল ছুঁড়েছ, ঢিল ছুঁলে দেখবে জলের স্রোতগুলো একদম গোল হয়ে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। সেরকমভাবে ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। তাহলে প্রথমে কেন্দ্র উৎপন্ন হচ্ছে, তারপর উল্লম্বভাবে সেটা হচ্ছে উপকেন্দ্রে এসে পৌঁছাচ্ছে এবং উপকেন্দ্র থেকে তখন তরঙ্গের আকারে দেখো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূমিকম্প বা ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ। ভূকম্পন তরঙ্গ 3 ধরনের হয়। কি কি?
একটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তরঙ্গ বা গৌণ তরঙ্গ, একটা হচ্ছে লাভ তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। তো দেখো পি তরঙ্গ, দেখো প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ সব থেকে দ্রুত 6 কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 6 কিলোমিটার গতিতে প্রথম ভূপৃষ্ঠে সেই তরঙ্গ কিন্তু উপকেন্দ্র থেকে পৌঁছায়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ কিন্তু প্রবাহিত হয়। এই তরঙ্গের গতিবেগ কিন্তু সব থেকে বেশি এবং প্রথমে এসে ভূপৃষ্ঠে পৌঁছায় কি না প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। দ্বিতীয় পর্যায়ে তরঙ্গ বা সেকেন্ডারি বা গৌণ তরঙ্গ। পি তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিলোমিটার/সেকেন্ডে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তাহলে প্রথমে আসছে পি তরঙ্গ, সেটা কত কিলোমিটার? সেকেন্ডে 6 কিলোমিটার। আর তারপর আসছে কি এস তরঙ্গ, সেকেন্ডে হচ্ছে 3 থেকে 5 কিলোমিটার এসে পৌঁছায় ভূপৃষ্ঠে। বস্তুকণার ওপর নিচ ওঠানামার মাধ্যমে এটি প্রবাহিত। বস্তুকণার ওপরে নিচে ওঠানামার মাধ্যমে এই তরঙ্গটা প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। তারপরে দেখো ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে। তাহলে এবার হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র প্রথমে এসে তরঙ্গটা পৌঁছাচ্ছে, সেই উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ প্রবাহিত হয়। সেটা কি কি? যার গতিবেগ হচ্ছে দেখো 3 থেকে 4 কিলোমিটার/সেকেন্ড। একটা হচ্ছে লাভ তরঙ্গ আর একটা হচ্ছে র্যালে তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে থাকে। তাহলে এই ক্ষয়ক্ষতি কার কারণে হয়ে থাকে? এই পৃষ্ঠ তরঙ্গের কারণে। ভূমিকম্প তরঙ্গগুলোর প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করে ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। তো দেখো এখানে 4টে ছবি দিয়ে দিয়েছে। এখানে দেখো সংকোচন হচ্ছে, প্রাথমিক তরঙ্গ যাচ্ছে, তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তরঙ্গ এইভাবে যাচ্ছে, তারপরে দেখো লাভ তরঙ্গ বা তরঙ্গ, এইগুলোকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে লাভ তরঙ্গ, তরঙ্গের অভিমুখটা হচ্ছে এদিক থেকে এইদিকে। তারপরে হচ্ছে র্যালে তরঙ্গ। তাহলে আশা করছি বোঝা গেল যে ভূমিকম্প কি, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলছে, উপকেন্দ্র কাকে বলছে, এবং ভূমিকম্প তরঙ্গ কি, আর তরঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়। ভূমিকম্পের পরিমাপ। এই যে ভূমিকম্প যে হচ্ছে, আমরা জানি ভূমিকম্প হয় তখন কি হয়, আমরা সবসময় দেখি খবরে দেখি যে ভূমিকম্পের মাত্রা এত, ভূমিকম্পের এখানে এত মাত্রার ভূমিকম্প হয়েছে, তাই না? এইগুলো বুঝি। তা এইগুলো পরিমাপ করতে গেলে তো একটা তার যন্ত্র চাই। তা সেই ভূমিকম্পের পরিমাপ কিভাবে করা হয় সেটা এবার দেখো। বলছে ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লিক যন্ত্রে মাপা হয়। তাহলে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ বা ভূকম্প লিক। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফের মধ্যে তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই নির্ভুলভাবে বলে দেওয়া হয়। কী বলছে? পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর ভূমিকম্প পরিমাপক যন্ত্র বা কেন্দ্র রয়েছে। আর কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে কোথাও একটা ভূমিকম্প হলো, তো সেই ভূমিকম্পটা হওয়ার পর কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফের সেই তথ্যটা ওঠে, ঠিক আছে? তো সেই একাধিক সিসমোগ্রাফ ওঠা তথ্যের ভিত্তিতে, অর্থাৎ তথ্যের মধ্যে তুলনা করে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের অবস্থান এবং স্থায়িত্ব তীব্রতা পরিমাপ করা যায়, এবং সেটা কিন্তু নির্ভুলভাবে হয়, কোনো ভুল হয় না। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। আর তাহলে দেখবে খবরে বলে যে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা হচ্ছে এত, তাহলে সেই মাত্রাটা কোথায় কোন যন্ত্রের সাহায্যে মাপে? রিক্টার স্কেলে। তাহলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। আর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে ভূকম্পন লিক বা সিসমোগ্রাফ। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা হচ্ছে 0 থেকে 10। তাহলে রিক্টার স্কেলের সূচক মাত্রা কত? 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। তাহলে প্রতিটি মাত্রার ভূমিকম্পকে আগের মাত্রা, যদি এখন ভূমিকম্প হয় যা মান হবে বা যে মাত্রার ভূমিকম্প হবে, পরের ভূমিকম্পটা কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। রিক্টার স্কেলে 6-এর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। তাহলে কী হচ্ছে? রিক্টার স্কেলে 6-এর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। অর্থাৎ যখন 6 হয় তারপরে যদি হয় সেটার মাত্রা হবে কত? 8.5। এটা দেখো বলছে দেখো এখানে একটা ছবি দিচ্ছে, এটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র, ঠিক আছে? সব সিসমোগ্রাফের মূল গঠনই কিন্তু একই হয়। শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে। এই যে একটা শক্ত ফ্রেম থেকে একটা স্প্রিংয়ে ঝোলানো একটা ভারী ওজন ঝোলানো আছে, এর সাথে পেন আটকানো থাকে। এই যে একটা পেন আটকানো থাকে। তা আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, আর বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে, একেই বলা হয় সিসমোগ্রাম। বোঝা গেল? দেখো এখানে একটা কাগজ দেওয়া রয়েছে আর এই বলটার সাথে একটা পেন ঝুলানো রয়েছে। যখনই ভূমিকম্প হবে তখন কেবে এই কাগজের রোলে আঁকাবাঁকা একটা দাগ পড়ে যাবে। আর এখানে বাঁ দিকে দেখো একটা রিক্টার স্কেলে ছবি দিয়েছে। এই যে
মানগুলো দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 3 যদি মান হয় তখন অনুভূত হয় না, 4 হলে অননুভূত হয়, ক্ষয়ক্ষতিও হয় না, আর 5 হলে কম অঞ্চলে সামান্য ক্ষয়ক্ষতি হয়। এইভাবে মাত্রা অনুযায়ী সেই ভূমিকম্পের তীব্রতাটা বোঝানো হয়েছে। এবার দেখো বলছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। অভিসারী, অপসারী, নিরপেক্ষ সমস্ত ধরনের পার্শ্বসীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পার্শ্বসীমানায় তীব্র ভূমিকম্প হয়। আমরা আগের দিন প্লেট টেকটনিক যখন পড়লাম তখন সেখানে পড়েছি তাই না, যে অভিসারী পার্শ্বসীমানায় কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয় এবং সেটা হচ্ছে অতি তীব্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায়, হিমালয়, আল্পস পার্বত্য অঞ্চলে, অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয়। পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পন প্রবণ, অর্থাৎ যেখানে যেখানে নতুন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে চলেছে, অর্থাৎ সেই পর্যায়টা এখনও চলছে, তো সেখানে কিন্তু প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে। তাই সেই বলছে সেই অঞ্চলগুলো কিন্তু সবসময় ভূমিকম্প প্রবণ হয়। মানচিত্রে পৃথিবীর প্রধান আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বলয় ভালো করে লক্ষ্য করো। তো দেখো এখানে একটা মানচিত্র দিয়েছে, এখানে বলছে যে প্রধান যে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বলয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই যে লাল দাগ, যে লাল পয়েন্টগুলো দেখছো সেগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো দেখো পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগর বলয়ের মতন ঘিরে রেখেছে। বলছে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি, অর্থাৎ যেগুলো সক্রিয়, অর্থাৎ এখনও অগ্নুৎপাত হয়ে চলেছে, সেই জীবন্ত আগ্নেয়গিরিগুলি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রয়েছে। এটা হচ্ছে টোটালটা প্রশান্ত মহাসাগর। তা সেই জীবন্ত এই দেখো এগুলো হচ্ছে আগ্নেয়গিরিতে, এই আগ্নেয়গিরিগুলি প্রশান্ত মহাসাগরকে কিন্তু একটা বলয়ের মতন ঘিরে রেখেছে। এর জন্য প্রশান্ত মহাসাগরের দুই দিকে উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে প্রশান্ত মহাসাগরে অগ্নিবলয় বা বলে অনেক সময় প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা কাকে বলে, যে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতন ঘিরে রেখেছে। এই জন্য প্রশান্ত মহাসাগরের দুই দিকের উপকূলের আগ্নেয়গিরিগুলি বলয়কে বলে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়। এই যে এখানে যে আগেই বলেছে যে আগ্নেয়গিরির ভূমিকম্পন অঞ্চলগুলো প্রায় একই জায়গাতেই হয়, তা সেই জন্য বলছে এখানে যে এগুলো যেহেতু সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি, তাই এগুলোতে প্রায়শই ভূমিকম্প হতেই থাকে। এই বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলো মানচিত্রে শনাক্ত করো। বলছে ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা কোথায়, পিনাটুবো, ক্রাকাতোয়া, সেন্ট লরেন্স, পোপোক্যাটিপেটল, কটোপ্যাক্সি প্রভৃতি, এগুলোকে তোমাদেরকে বলছে শনাক্ত করতে। তো দেখো এখানে লিখে দিচ্ছে কোথায় কোন আগ্নেয়গিরিগুলি রয়েছে। এবার বলছে দেখো মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেশাস, হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়ে পৃথিবীর 20% ভূমিকম্প ঘটে। ইতালির ভিসুবিয়াস, সিসিলি, স্ট্রম্বোলি, এটনা প্রভৃতি আগ্নেয়গিরি এই বলয়ের অন্তর্গত। তো এইগুলো তোমরা একটু লাইন বাই লাইন কিন্তু মুখস্থ করবে এবং মনে রাখবে। এবার বলছে দেখো আমাদের দেশের কোন অঞ্চল কতটা ভূমিকম্পন প্রবণ জেনে নাও। ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই হচ্ছে ভূমিকম্পন প্রবণ। ভারতের যে 3 ভাগ অঞ্চলের মধ্যে 2 ভাগ অঞ্চলে কি বলছে, ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভারতের ভূমিকম্প বলয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। তবে শেষ 50 বছরে দাক্ষিণাত্য মালভূমিতেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল যে 3 ভাগের মধ্যে 2 ভাগ অঞ্চলে ভূমিকম্পন প্রবণ। সেই অঞ্চল দুটো কোনটা, হিমালয় পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা। তো দেখো এখানে একটা ভারতের মানচিত্র দিচ্ছে, তো সেই মানচিত্রে ভূমিকম্পন প্রবণ অঞ্চলগুলো দেখানো হয়েছে, কালার করে দেখানো হয়েছে কোন অঞ্চল অতি কম ঝুঁকিপ্রবণ, কোনটা কম ঝুঁকিপ্রবণ, মাঝারি ঝুঁকিপ্রবণ, যথেষ্ট ঝুঁকিপ্রবণ, এনে অতি ঝুঁকিপ্রবণ অঞ্চলগুলো সমস্ত কিছু মার্ক করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরের দিন নেক্সট ক্লাসে আমি তোমাদের ভূমিকম্প থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা সেই সমস্ত প্রশ্ন বাছাই করে লিখে এবং তার সাথে অ্যান্সার নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।